নৈনার গল্পের বাংলা অনুবাদ। আজ সকালে যখন নৈনা ঘুম থেকে উঠল তখন তার শরীরটা কেমন যেন ভালো লাগছিল না। পেটে ব্যথা করছিল আর হালকা জ্বরও ছিল। তাই সে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো শেষ করে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে চলে গেল। হাসপাতালে পৌঁছে সে ডাক্তারবাবুকে সব কথা খুলে বলল। সকাল থেকেই তার হালকা জ্বর রয়েছে এবং মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। ডাক্তারবাবু তাকে খুব ভালো করে পরীক্ষা করলেন এবং কিছু টেস্টও করালেন। রিপোর্টের অপেক্ষায় নৈনা হাসপাতালেই বসে রইল। বসে বসে সে কেবল এটাই ভাবছিল যে ভগবান তাকে কবে একটি সন্তানের সুখ দেবেন, কবে তার ঘর অঙ্গন শিশুর খিলখিল হাসিতে মুখরিত হয়ে উঠবে। এই সব ভাবতে ভাবতে তার অস্থিরতা বাড়ছিল আর বুকটা দুরুদুরু করছিল। ঠিক তখনই ডাক্তারবাবু নৈনাকে নিজের কেবিনে ডাকলেন এবং জানালেন যে সে মা হতে চলেছে। নৈনা মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে লাগল যে ভগবান অবশেষে তার ডাক শুনেছেন। কত বছর ধরে যে সুখের জন্য সে চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল, আজ অবশেষে তা সে পেয়েই গেল। এরপর নৈনা আনন্দের এই খবরটি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এল এবং অধীর আগ্রহে স্বামী যতীনের অপেক্ষা করতে লাগল কখন সে বাড়ি ফিরবে আর কখন সে তাকে এই সুসংবাদটি শোনাবে। এরই মধ্যে রোজকার মতো সে বাড়ির টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। নৈনা গিয়ে দরজা খুলল, কিন্তু তার স্বামী যতীন ঘরে পা রাখতেই সবার আগে নৈনার গালে এক জোরদার থাপ্পড় কষিয়ে দিল এবং তার সাথে তুমুল ঝগড়া জুড়ে দিল। সে নৈনাকে যাচ্ছে তাই বলতে লাগল, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। যতীন নিজের স্ত্রীকে নোংরা নোংরা গালিগালাজ করছিল, অথচ এই সেই স্ত্রী যে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, যতীনের চেয়েও ভালো রোজগার করার যোগ্যতা থাকা সত্ত্বেও তার জন্য চার দেয়ালের মাঝে বন্দী হয়ে রয়ে গিয়েছিল। নৈনা চুপচাপ দাঁড়িয়ে তার সব কথা শুনছিল। তখনই যতীন বলল, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম, আমার বুদ্ধি লোপ পেয়েছিল যে আমি তোমাকে বিয়ে করেছিলাম। বেচারি নৈনা চুপচাপ দাঁড়িয়ে শান্তভাবে তার কথা শুনছিল। যতীন একটু থামতেই সে জিজ্ঞেস করে বসল, যতীন, হয়েছেটা কি? আসলে আমি কি করেছি? আমার ভুলটা অন্তত আমাকে বলো, যার জন্য আমাকে এত কথা শোনাচ্ছ। নৈনার মুখে এই কথাগুলো শুনতেই যতীনের রাগ একেবারে সপ্তম আকাশে চড়ে গেল। তার মনে হল, মেয়েমানুষ তো পায়ের জুতো, তাদের পায়েই থাকা উচিত। তাহলে এ আমার সামনে মুখ খুলল কিভাবে? যতীন নৈনার ওপর চড়া গলায় চিৎকার করে বলল, ঈশ্বরের দোহাই, আমাকে ক্ষমা করো আর আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। যখন তোমাকে নিজের মনোমানই করতে হয় আর আমার কোনো কথাই শুনতে চাও না, তখন এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই। আমাকে জিজ্ঞেস করছ তুমি কি করেছ? কাল আমি তোমাকে ফকির বাবার মন্ত্রপুত জল আর তাবিজ এনে দিয়েছিলাম, যা তুমি ফেলে দিয়েছ। তুমি জানো তার কত ক্ষমতা? তার উল্টো প্রতিক্রিয়াও হতে পারো তো। কিন্তু না, তুমি নিজের স্বামীর কথা তো মানতেই পারো না, তাই এই বাড়িতে থাকারও কোনো অধিকার তোমার নেই। এ কথা শুনে নৈনা বলে উঠল, এ কেমন বর্বরতা যতীন! আমি একজন শিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ে, এই সব ভণ্ড বাবাদের চক্করে আমি পড়তে পারব না। যতীন, আজ এই যুগে দাঁড়িয়ে তোমার মতো শিক্ষিত মানুষরা যদি এমন কথা বলে, তবে সমাজে সংস্কার আসবে কিভাবে? যতীন, তুমি আমাকে কোনো পথে নিয়ে যাচ্ছ? স্বামীর কর্তব্য হল স্ত্রীকে সঠিক পথ দেখানো, আর তুমিই আমাকে গোঁড়ামির দিকে ঠেলে দিচ্ছ। আচ্ছা, এটা কোনো বইতে লেখা আছে যে ফকির বাবার মন্ত্রপুত জল খেলে বা তাবিজ পড়লে আমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাব এবং সেই সন্তান ছেলেই হবে? আর যদি এইসবই সত্যি হতো, তবে আজ হাসপাতালে ডাক্তারদের জায়গায় এই ভণ্ড বাবারাই বসে থাকত, ডাক্তাররা নয়। একথা শুনে যতীন বলতে লাগল, একে তো আমার কথা শুনলে না, তার ওপর আবার আমার মুখে মুখে তর্ক করছ। এর আগে যে আমি আরও বড় কোনো ভুল করে বসি, তুমি আমার বাড়ি থেকে এখনই দূর হয়ে যাও। নৈনা বলল, যতীন, এমন তো কোনো বড় ব্যাপার ঘটেনি যার জন্য আপনি এত কিছু বলছেন। যতীন নৈনাকে বলল, আমি তোমাকে তাবিজ এনে দিলাম, তুমি সেটাও। গল্পের দৈর্ঘ্য, তীব্রতা এবং ভাব সম্পূর্ণ বজায় রেখে এটি অনুবাদ করা হয়েছে। নৈনার গল্পের বাংলা অনুবাদ, দ্বিতীয় পর্ব। পড়া আর মন্ত্রপুত জলও পান করলে না। তুমি যদি ওই মন্ত্রপুত জল খেতে, তবে তোমার ছেলেই হতো। ফকির বাবা আমাকে নিজে বলেছিলেন। আমি ওনার প্রতিটি কথায় অন্ধবিশ্বাস রাখি। আমি অনেক মানুষের সাথে ওনার দোয়ায় অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি। তোমার ফকির বাবার ক্ষমতা আর শক্তির কোনো ধারণাই নেই। ওই মন্ত্রপুত জল আমাকে ছেলে। এই বলতে বলতেই রাগের মাথায় যতীন নৈনাকে আরও একটি জোরদার থাপ্পড় মেরে দিল এবং চুল ধরে টেনে হিঁচড়ে তাকে ঘরের বাইরে বের করে দিল। সে চিৎকার করে বলতে লাগল,
নচ্ছার মহিলা, দূর হয়ে যাও আমার বাড়ি থেকে, এবং তাকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিল। নইনা কাঁদতে কাঁদতে বাড়ির চৌকাঠ থেকে উঠল এবং নিজের চোখের জল মুছতে মুছতে যতীনকে বলতে লাগল, যতীন, আপনি খুব অন্যায় করছেন। আপনি কোন যুগে বাস করছেন? আপনার ভালো মন্দের কোনো হুঁশই নেই। ওই ফকির বাবা আপনার চোখে অন্ধত্বের পট্টি বেঁধে দিয়েছে। নইনা ডুকরে কাঁদতে কাঁদতে যতীনকে বারবার এটাই বলছিল, কেন করছো এমন আমার সাথে? একবার অন্তত আমার কথাটা শোনো। আমি তোমাকে কিছু বলতে চাই, কিছু জানাতে চাই। আমার কথাটা তো শোনো। কিন্তু যতীনের ওপর নইনার এই কান্নাকাটি, চিৎকার আর চোখের জলের কোনো প্রভাবই পড়ছিল না। নইনা কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমাকে কোনো পীর ফকিরের কাছে যেতে হবে না। যতীনের এই মারধরের কারণে ততক্ষণে গোটা পাড়ার লোক সেখানে জড়ো হয়ে গিয়েছিল। নইনা কেঁদেই যাচ্ছিল। যতীন, দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই, আমার কথাটা তো শোনো। ইতিমধ্যে যতীন পীর সাহেবকে ফোন লাগাল, ফকির বাবা, আমার স্ত্রী ওই মন্ত্রপুত জল ফেলে দিয়েছে। আমি এর জন্য আপনার কাছে ক্ষমা চাইছি যে আমার এই বোকা স্ত্রীর কারণে আপনাকে আবার কষ্ট করতে হবে। ফকির বাবা যতীনকে বললেন, বাছা, ও খুব বড় ভুল করেছে। তুমি ওকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর জন্য মন্ত্র জপ করব, যাতে এর কোনো উল্টো প্রতিক্রিয়া না হয় এবং তোমার সংসারে কোনো অমঙ্গল না ঘটে। তোমাকে আগামীকালই ওকে আমার কাছে নিয়ে আসতে হবে। বাবার কথা শুনে যতীন ফোনটা রেখে দিল এবং নইনাকে বলতে লাগল, নইনা, তোমাকে আমার সাথে ফকির বাবার কাছে যেতেই হবে। নইনা বলল, যতীন, দেখো, এটা আমাদের ঘরের ব্যাপার। এতে আমাদের কোনো বাইরের লোককে জড়ানো উচিত নয়। যতীন, স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে, এতে তৃতীয় কোনো ব্যক্তির কোনো স্থান নেই। আর যদি কোনো তৃতীয় ব্যক্তি মাঝে চলে আসে তবে সেই সম্পর্কটাই আর বাঁচে না। যতীন রেগে গিয়ে বলল, উনি কোনো বাইরের লোক নন, উনি আমার পীর ফকির বাবা। নইনা বলল, যতীন, আমি কোনো পীর ফকির বাবার কাছে যাব না। একথা শোনা মাত্রই যতীন আবার নোংরা গালিগালাজ করতে শুরু করে দিল। কথা বাড়তে বাড়তে শেষমেশ ডিভোর্স তালাক পর্যন্ত এসে পৌঁছাল। তখন নইনা বাধ্য হয়ে জানাল যে এখন তার কোনো ফকির বাবার কাছে যাওয়ার প্রয়োজনই নেই। সকাল থেকেই তার শরীর ভালো ছিল না, তাই সে পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিল এবং ডাক্তারবাবু জানিয়েছেন যে সে মা হতে চলেছে। কিন্তু এই সুসংবাদ শুনে আনন্দিত হওয়ার পরিবর্তে যতীন উল্টে নইনার চরিত্রেরই কলঙ্ক লেপে দিল। সে অভিযোগ করল যে নইনার পেটে যে সন্তান বড় হচ্ছে তা তার নয়। ঝগড়া চরম রূপ ধারণ করল। সেই চরম উত্তেজনার মুহূর্তে যতীন নইনার পেটে সজোরে এক লাথি মারল, তাকে বাড়ি থেকে বের করে দিল এবং তাকে ডিভোর্সও দিয়ে দিল। যতীন কত বড় এক অভাগা ছিল! আজ খুশি নিজে হেঁটে তার দরজায় এসেছিল, কিন্তু সে এক ভণ্ড ফকির বাবার চক্করে পড়ে সেই খুশিকে দরজার বাইরে থেকেই ফিরিয়ে দিল। নইনা নিজের মাথায় এক কলঙ্কিত ও প্রতারক স্ত্রীর তকমা এবং ডিভোর্সের দাগ নিয়ে নিজের ভাগ্যের ওপর কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। এদিকে যতীন অহংকার আর রাগে অন্ধ হয়ে তাকে মা বোন তুলে গালিগালাজ করেই যাচ্ছিল। না জানি আরও কত কি বলছিল, ছোটলোক মহিলা, স্বামীর সম্মান করতে জানে না। এই ধরনের মেয়েদের তো জ্যান্ত মেরে ফেলা উচিত, এরা এই আচরণেরই যোগ্য। যখনই এই খবর যতীনের বাবা মায়ের কানে পৌঁছাল, তাঁরা পরদিনই সকাল সকাল যতীনের কাছে চলে এলেন। কারণ যতীন তার বাবা মায়ের থেকে আলাদা থাকত। তার স্বভাব চরিত্র নিজের বাবা মা বা ভাই বোনের সাথে মিলত না, তাই বিয়ের পরপরই সে নিজের স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। যখন বাবা মা এই খবর পেলেন, তাঁরা এসে ছেলেকে বোঝাতে লাগলেন, তুমি বৌমার সাথে খুব বড় অন্যায় করেছ। তোমার এমনটা করা একেবারেই উচিত হয়নি। তোমার অন্তত একবার নিজের বোনের কথা ভাবা। গল্পের দৈর্ঘ্য, নাটকীয়তা এবং ভাব সম্পূর্ণ বজায় রেখে এটি অনুবাদ করা হয়েছে। নইনার গল্পের বাংলা অনুবাদ, ৩য় পর্ব। ভাবা উচিত ছিল যে সেও তো অন্য কারো বাড়ির বউ। কালকে যদি তার শ্বশুরবাড়িতেও কেউ তার সাথে এমন আচরণ করে, তবে কি তুমি তা সহ্য করতে পারবে? এই কথায় যতীন নিজের মাকে বলতে লাগল, আপনারা জানেন না, সে নিজেকে না জানি কি ভাবত। আমার কোনো কথাই মানত না, আর আমি এই বিষয়ে এখন আর কোনো কথা শুনতে চাই না। ব্যাস, আমি আরও এই মহিলার সাথে থাকতে পারতাম না। নইনা যখন নিজের বাপের বাড়িতে পৌঁছাল, তখন তার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তার বাড়ির লোক তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেল। সে ২ মাসের গর্ভবতী ছিল, কিন্তু ততক্ষণে যতীনের লাথির আঘাতে তার পেটের সন্তানটি মারা গিয়েছিল। নইনার নিজের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক ছিল। নইনার এই অবস্থা দেখে ডাক্তারবাবু বললেন যে আপনাদের পুলিশ কেস করতে হবে, কিন্তু নইনার বারণ করার কারণে তার পরিবারের লোক কোনো আইনি পদক্ষেপ নিল না, সবকিছু ভগবানের ওপর ছেড়ে দিল।
নৈনার জন্য এটি ছিল এক মস্ত বড় আঘাত। নৈনা তার সবকিছু হারিয়ে ফেলেছিল। আজ এই ঘটনার পর পুরো একটা বছর কেটে গেছে। যতীন ইতিমধ্যে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এদিকে নৈনার বাড়ির লোকেরাও নৈনার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দিয়েছে। এবার নৈনা যে ছেলেটিকে স্বামী হিসেবে পেয়েছে সে অত্যন্ত ভালো এবং এক সৎ চরিত্রের মানুষ, যার নাম রবি। সে খুব একটা উচ্চশিক্ষিত ছিল না ঠিকই, কিন্তু সে নৈনাকে সত্যিকারের মন থেকে আপন করে নিয়েছিল এবং নৈনাকে খুব সম্মান করত। নৈনার আগের বিয়েতে হওয়া সমস্ত অত্যাচার, দুঃখ আর কষ্টকে সে নৈনার ভাগ্য থেকে মুছে দিতে চেয়েছিল। সেদিন রাত নৈনাকে উজাড় করে ভালোবাসা দিত এবং তার খেয়াল রাখত। এখন নৈনাও তার সাথে সময় কাটাত, তার সাথে কথা বলত এবং নিজের মনের কথা শেয়ার করতে শুরু করেছিল। এমনকি নৈনা এখন তাকে পড়াতেও শুরু করেছিল, যাতে সে নিজেকে নৈনার চেয়ে কোনো অংশে কম যোগ্য না ভাবে। এখন নৈনার জীবনে আবারও বসন্ত ফিরে আসছিল। রবি সত্যিই খুব ভালো ছেলে ছিল। নৈনা যখন নিজের এই নতুন জীবন উপভোগ করছিল, ঠিক তখনই ভগবান নৈনার কোল আলো করে এক সুন্দর পুত্র সন্তান দিলেন। নৈনা যখনই তার অতীতকে মনে করে কাঁদত, রবি সবসময় তাকে এটাই বলত, নৈনা, পুরনো দিনের কথা মনে করে নিজের বর্তমানকে নষ্ট করো না। পুরনো কথা নিজের মন থেকে বের করে দাও, ওটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও এবং নিজের বর্তমানে বাঁচো, যাতে তুমি সুখী থাকতে পারো। তুমি নিজে খুশি থাকলে তবেই তো নিজের সন্তানকেও খুশি রাখতে পারবে। যে যেমন কর্ম করেছে, মৃত্যুর পর তার পাপ পুণ্যের হিসাব সেভাবেই হবে। রবির এই সঙ্গ নৈনার জীবনে এক পরম শান্তি এনে দিয়েছিল। এদিকে যতীন আজকেও তার মা বাবার থেকে আলাদাই থাকত, কিন্তু সেই তাবিজ কবজ আর আজকের যুগের ভণ্ড পীর ফকিরদের ওপর অন্ধবিশ্বাস রাখা যতীন আজও সেই আগের মতোই রয়ে গিয়েছিল। যতীনের দ্বিতীয় স্ত্রী নেহা আগে থেকেই ডিভোর্সি তালাকপ্রাপ্তা ছিল। সে ভেবেছিল, আগেও আমি জীবনে অনেক কিছু সহ্য করে এসেছি, এখন স্বামী যেভাবে রাখবে, যা বলবে, আমি তেমনই করব। মাঝে মাঝে যখন নেহার একটু জ্বর বা মাথা ব্যথা হতো, যতীন নিজের স্ত্রীকে নিয়ে সেই ফকির বাবার কাছে চলে যেত। সেই ভণ্ড ফকির যতীনের স্ত্রী, যার নাম নেহা, তার ওপর ঝাড়ফুঁক করত, তার হাত ধরত এবং না জানি শরীরের কোথায় কোথায় স্পর্শ করত। নেহার খুব খারাপ লাগত, কিন্তু সে চুপ করে থাকত। সে ওই ফকির বাবাকে মনে মনে ভয় পেতে শুরু করেছিল। নেহা একবার নিজের স্বামী যতীনকে এই বিষয়ে জানিয়েছিল, কিন্তু যতীন উল্টে নেহাকেই প্রচণ্ড বকাঝকা করল। নেহার প্রথম স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। দ্বিতীয়বার সে ডিভোর্সের কলঙ্ক আর সহ্য করতে পারত না। তাই নেহা নিজের স্বামীর ভয়ে সবকিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিল। সে চুপচাপ থাকত, যতীনের কঠোর ও নিষ্ঠুর শব্দগুলো নীরবে শুনে নিত, কিন্তু মুখে একটি কথাও বলত না। অন্য এক প্রান্তে নৈনা নিজের স্বামীর সাথে ঘুরতে যাচ্ছিল এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিল যে সে এত ভালো একজন স্বামী পেয়েছে, যে তাকে চোখের মণি করে আগলে রাখে। নৈনা আজ খুব সুখী ছিল। এদিকে যতীন একদিন নিজের স্ত্রী নেহাকে নিয়ে আবার সেই ফকির বাবার কাছে গেল। ফকির বাবা চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র জপ করতে লাগলেন এবং যতীনকে বললেন, তোমার স্ত্রীকে টানা 20 দিন ধরে প্রতিদিন আমার কাছে নিয়ে এসো। আমি এমন দোয়া করব যাতে ছেলেই জন্মায়। নেহা মনে মনে খুব কাঁদত আর বলত, হে ভগবান, আমার স্বামীকে একটু সুবুদ্ধি দাও। এই ফকির বাবা আমাকে ভুল উদ্দেশ্যে নোংরাভাবে স্পর্শ করে। আমি এখন কি করি? নেহার মতো না জানি আরও কত মেয়ে এই ভণ্ডপীর ফকির বাবাদের লালসার শিকার। মূল গল্পের দৈর্ঘ্য, নাটকীয়তা এবং ভাব সম্পূর্ণ বজায় রেখে এটি অনুবাদ করা হয়েছে। নৈনার গল্পের বাংলা অনুবাদ শেষ পর্ব। শিকার হচ্ছিল। কিছুদিন কেটে গেল, যতীন নিজের কাজে ব্যস্ত থাকতে শুরু করল। এখন ফকির বাবা দোয়ার বাহানায় সরাসরি যতীনের বাড়িতেই আসতে শুরু করলেন। সে নেহাকে অত্যন্ত লালসাভরা চোখে দেখত। একদিন নেহা যতীনকে সব কথা জানাতে চাইল, কিন্তু ফকির বাবার ওপর যতীনের বিশ্বাস এতটাই অন্ধ ও দৃঢ় ছিল যে সে কোনো কথাই শুনতে চাইল না। নেহা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। যতীন ফকির বাবার বিরুদ্ধে একটি শব্দও শুনতে প্রস্তুত ছিল না, আর এদিকে সেই ভণ্ড ফকির নেহাকে নিজের লালসার শিকার বানানোর চেষ্টা করে যাচ্ছিল। একদিন যতীন বাড়িতে ছিল না এবং নেহা ঘুমাচ্ছিল। ঠিক তখনই ফকির বাবা তাদের বাড়িতে এল। সে নেহার সাথে অসভ্যতা ও শ্লীলতাহানি করার চেষ্টা করতে লাগল। ঠিক এই পরিস্থিতির মাঝেই আচমকা যতীন বাড়িতে ফিরে এল। সে দেখল যে ফকির বাবা শোবার ঘরে রয়েছে। যতীন যেমনই ঘরের ভেতর পা রাখল, সে দেখল যে ফকির বাবা নেহার সাথে চরম অসভ্যতা করছে। তা দেখে সে রাগে একেবারে উন্মাদ হয়ে গেল। সে ফকির বাবাটিকে চড় মারল এবং গালিগালাজ করতে লাগল। নেহা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে
যতীন একটি কুঠার তুলে সরাসরি নেহার মাথায় কোপ বসিয়ে দিল আর চিৎকার করে বলতে লাগল, বেহায়া মহিলা, আমার আড়ালে তুমি এইসব নোংরা কাজ করছ। নেহা রক্তাক্ত অবস্থায় সেখানেই ছটফট করতে করতে দম ফেরে দিল, মারা গেল। যতীনের আসলে ওই ভণ্ড ফকির বাবাকে কুঠার দিয়ে মারা উচিত ছিল, কিন্তু সেই ধূর্ত ফকির নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চম্পট দিল, ফারার হয়ে গেল। যখন পাড়া প্রতিবেশীরা এই ঘটনার কথা জানতে পারল, তখন সবাই সেখানে এসে জড়ো হল। খবর পেয়ে নিউজ চ্যানেলের প্রতিনিধিরাও পৌঁছে গেলেন। টেলিভিশনের পর্দাতেও এই খবরই প্রচারিত হতে লাগল যে স্বামী নিজের স্ত্রীকে পরকীয়া ও সম্মানের নামে খুন করেছে। এদিকে নৈনাও টিভিতে এই খবরটি দেখছিল। টিভিতে যতীনকে পুলিশের খাঁচায় দেখে সে ভয়ে চিৎকার করে উঠল। সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল এবং বলতে লাগল, হে ভগবান, এই লোকটা শেষ পর্যন্ত একটা নিষ্পাপ মেয়ের প্রাণ কেড়েই নিল। একটা মূর্খ বর্বর মানুষের অন্ধত্বের কারণে আজ আরও একটা মেয়ের জীবন চলে গেল। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা আপনাদের এটাই বোঝাতে চাই যে মানুষের সবসময় সঠিক ও ন্যায়ের পথে চলা উচিত। এই সমস্ত ভণ্ড পীর, ফকির এবং প্রতারক বাবাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত, সতর্ক থাকা উচিত। মানুষের নিজের চোখ, চিন্তাভাবনা এবং বিচারবুদ্ধি সবসময় খোলা রাখা উচিত এবং কোনো অবস্থাতেই অন্ধবিশ্বাসের চক্করে পড়া উচিত নয়। অন্যথায় শেষ পরিণতি ঠিক তেমনি ভয়াবহ হয়, যা আজ যতীন এবং নেহার সাথে ঘটল। বন্ধুরা, আশা করি আমাদের এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে। কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।